আরিফের মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। মায়ার এই অবস্থায় ওকে নিয়ে বাইক রাইড করাটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তাকে বাইক রাইড করতেই হবে। আবার রিককেও রেসে অংশ নিতে হবে। কি ঝামেলা! মায়া এলিজাবেথের সাথে বেশ খোশ গল্প করছে। এলিজাবেথ মেয়েটাকে বেশ ভালো লাগছে মায়া। এলিজাবেথকে মায়া নরম হৃদয়ের একজন মানুষ বলে মনে হচ্ছে। মেয়েটা কেমন হেসে কথা বলে। দেখতে আমেরিকান হলেও মেয়েটা বাংলাদেশি। মায়া তাকে দেখে প্রথমে আমেরিকান কোনো মেয়ে, পরে জানতে পারল সেও বাংলাদেশি। এলিজাবেথ 4 বছর বয়স থেকে সে আমেরিকায় থাকে। এলিজাবেথের চুলগুলো হাঁটু থেকে আরেকটু নিচ অবধি বড়। সোনালি রঙের চুলগুলো ছেড়ে রেখেছে এলিজাবেথ। কালো রঙের বাইকারদের পোশাকের সাথে এত বড় লম্বা চুল দারুণ লাগছে। মায়া এলিজাবেথের দিকে তাকিয়েছিল। তার লক্ষ্য করে এলিজাবেথ মুচকি হাসল। মেয়েটার হাসিতেও কত মায়া। এলিজাবেথ চুলগুলো সোনালি রং। মায়ের কাছে এলিজাবেথকে রূপাঞ্জেলের মতো লাগছে। শুধু ড্রেসটা রূপাঞ্জেলের মতো পরলেই একদম পারফেক্ট রূপাঞ্জেল। এলিজাবেথ বলল, এভাবে তাকিয়ে আছো কেন? মায়া লাজুক হেসে উত্তর দেয়, তুমি অনেক সুন্দর আপু, বিশেষ করে তোমার চুলগুলো। মাশাআল্লাহ, আমার মনে হয় তুমি আমার চেয়ে বেশি সুন্দর। মানুষের বাহিরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যটাই প্রধান। সেটা হয়তো আমার নেই। বাহিরের সৌন্দর্যটুকু দিয়ে আমি কি করব? এটা তো শুধু ছেলেদের আকৃষ্ট করতে কাজে লাগে। এছাড়া এর কোনো ভালো গুণাগুণ নেই। নারীদের এই রূপ তাদের ধ্বংসের কারণও মানো। মায়া এলিজাবেথের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল। মেয়েটা দারুণ সুন্দর কথা বলে। মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মানি। এলিজাবেথ মায়ের গাল টেনে বাচ্চাদের মতো আদর করে বলে, তোমাকে আমার ইনোসেন্ট গার্ল মনে হচ্ছে। সামনে যাই থাকুক না কেন সেটা নিয়ে ঘাবড়িও না। যদি নিজের ভেতরের সাহসটুকু ধরে রাখতে পারো তাহলে অনেক কিছু জানতে পারবে। অন্তত মরতে হবে না তোমাকে। আরিফ তোমাকে এখানে এনে ভুল করেছে। ওর নিজের ওপরে যাওয়ার টিকিট অলরেডি কাটা, সাথে তোমার কাটছে। এলিজাবেথ শেষের কথাগুলো অর্থ মায়া হয়তো বুঝলো, আবার বুঝলো না। আপাতত না বোঝাটাই ভালো। সামনে দেখা যাক কি হয়। মৃত্যু তো সবারই নিশ্চিত, সেটা নিয়ে এখন ভয় পেলে চলবে? মরবে তো এ দলের লোক, সাথে ও দলের লোক। মাঝখানে হয়তো কিছু প্রাণ বেঁচে যাবে, তবে কারা বাঁচবে এখন সেটাই দেখার পালা। আরিফ ও রিক নিজেদের বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছিল কি করা যায়। এরই মাঝে সেখানে উপস্থিত হয় জ্যাক, সাথে তার সাঙ্গা পাঙ্গা, এক কথায় চামচা। আরিফের জ্যাকের মুখটাও দেখতে ইচ্ছে করছে না। এরকম অমুখদের মুখ কারো দেখতে ভালো লাগে না। আরিফ অন্যদিকে একবার মুখ ফিরিয়ে নেয়, আবার জ্যাকের দিকে তাকায়। রিকের জ্যাকের দিকে তাকানো রুচি হলো না, তাই সে নিজের ফোনের স্ক্রিনে নজর দিল। জ্যাক লম্বায় আরিফের সমান। দুইজন মুখোমুখি দাঁড়িয়ে। জ্যাক আরিফকে হাতের ইশারায় হাই দিয়ে বলে, হাই বেস্টু, হোয়াটসঅ্যাপ ডার্লিং। তোমাকে এই কদিন খুব মিস করেছি। ইতালিতে তোমার মতো বেস্ট ফ্রেন্ড পেলাম না, তাই তোমার টানে আবার ফিরে এলাম আমেরিকায়। তো জানেমান, কি খবর তোমার? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। তা আমাদের ভুয়া প্রফেসরের টাকার অভাব পড়লো নাকি? কাউকে বিয়ের দাওয়াতও দিতে পারলো না। টাকা লাগলে আমাকে বলতা, আমি দিতাম। তবুও আমাদের তোমার বিয়ের মিষ্টিটা খাওয়াতে। শুনলাম বউকেও নাকি সাথে নিয়ে এসেছো। তা দেবরের সাথে ভাবির পরিচয় করাবে না? ভয় পেও না, পরকীয়া করব না। আমার বেস্ট ফ্রেন্ডের বউ বলে কথা, তার সাথে কি পরকীয়া করা যায়? তোরাই বল। জ্যাকের সাথে আসা চামচাগুলো একসাথে বলে উঠল, নো। জ্যাকের কথায় আরিফের রক্ত ফুটতে থাকে রাগে। চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে জ্যাকের দিকে। দাঁতে দাঁত পিষে বলে, জ্যাক দূরে যা, অযথা ঝামেলা করিস না। কেন, ভয় লাগছে দোষ? ভয় লাগছে? তোদের মতো ড্যাশদের বাঘ দেখলে তো ভয় লাগবেই। জ্যাকের এমন কথার উত্তরে রিক বাঁকা হেসে বলল, বাঘ একা চলে। বাঘ একা চলে, আর কুত্তা তোর মতো দলবল নিয়ে চলে। তাহলে আসল কুত্তা আর বাঘ কে? জ্যাক তার চামচাগুলোর দিকে তাকিয়ে বলে, যার বাপ মার ঠিক নাই সে আবার কথা বলে। জ্যাক, খবরদার বাবা মা নিয়ে কথা বলবি না। ও গড, ভয় পাইছি, অনেক ভয় পাইছি। রিক ভাইয়া, আমাদেরকে মাফ করে দেবেন। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আপনার বাবা মার ঠিক নেই বলে। আসলেতে আপনার বাপের ঠিক আছে, কিন্তু আপনি তো আপনার বাবা মার জারজ সন্তান। রিকের রাগে গা জ্বলছে, কিন্তু কিছু বলতে পারছে না। মন চাচ্ছে জ্যাককে এখনই জিন্দা কবর দিতে, কিন্তু চাইলেও সব সময় সব কিছু করা যায় না।
এই রেস কোনো সাধারণ রেস না। এখানে চাইলেও কেউ রেস বাদ দিতে পারে না। আর রিক জ্যাককে কিছু বলছে না, এর কারণ হলো রেসের স্পটে কারো গায়ে হাত দেওয়া নিষেধ। কেউ রেসের স্পটে মারামারি করলে সেটা বড় পর্যায়ের ঝামেলা হয়। এমনিতেই গত সপ্তাহের রেসে আরিফ একজন রেসারের গায়ে হাত তুলেছিল, সেটা ঝামেলা এখনও ঠিক হয়নি। আবার রেস টাইমে রিক জ্যাককে মেরে নতুন ঝামেলা তৈরি করতে চাচ্ছে না। রিক যথাসম্ভব নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখছে। রাগ উঠলে সে এই সাঁতার নিয়ম মানবে না। আরিফ, তুই ভালো করে জানিস এখন রেস টাইম, তোকে আমরা কিছু করতে পারবো না। তাই আমাদের খোঁচা দিচ্ছিস? সাহস থাকলে আজকে রেসের পর আমাদের এই কথাগুলো বলিস, জান নিয়ে ফিরতে পারবি না। মায়া আরিফ ও রিককে একসাথে কথা বলতে দেখে এলিজাবেথের কাছ থেকে উঠে আরিফের দিকে যেতে থাকে। হতে পারে আরিফ ও রিক যাদের সাথে কথা বলছে তারা আরিফের পার্টনার। মায়া আরিফের দিকে আসছে, জ্যাক ঘাড় ঘুরে তা দেখতে পায়। তার সামসাদের কাছে প্রশ্ন করে, এটাই আরিফের বউ নাকি? সামসাটি হ্যাঁ বললে জ্যাক আরিফের দিকে তাকিয়ে মায়াকে ইশারা করে বলে, এই মাল কই পাইছস দোষ? এ তো পুরাই করা। কথাটি বলেই জ্যাক মায়ার দিকে বাজে চোখে তাকায়। আরিফ এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। জ্যাকের গলা চেপে ধরল আরিফ। এতক্ষণ সব কিছু চুপচাপ সহ্য করলেও যখন মায়াকে নিয়ে বাজে মন্তব্য করায় আরিফ আর নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারল না। আরিফের হাত থেকে বাঁচাতে জ্যাকের চামচাগুলো ওর হাত থেকে জ্যাককে গলা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না। রাগে আরিফের মুখ লাল হয়ে গিয়েছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। জ্যাকের জান যায় যায় অবস্থা। জ্যাকের মুখ নীলচে হয়ে আসে। এবার রিক আরিফকে ছাড়ানোর চেষ্টা করলো। এখন জ্যাককে মারলে বিশাল রকম ঝামেলা হতে পারে। রিক কোনো মতে ছাড়লো আরিফকে। আরিফের কাছ থেকে ছাড়া পেতেই জ্যাক আবার গা ঝাড়া দিয়ে দাঁড়ালো, যেন কিছুই হয়নি তার। কিন্তু একটু আগেই বাঁচার জন্য ছটফট করছিল। মায়া ততক্ষণে সেখানে চলে এসেছে। আরিফ যখন জ্যাকের গলা চেপে ধরে তখন মায়া অনেকটা দূরে ছিল, তাই বুঝতে পারেনি। আরিফের সামনে ছিল জ্যাক। মায়া সেখানে আসতেই জ্যাক মায়ার দিকে তাকায় চোখ ছোট ছোট করে। জ্যাক মায়ের পা থেকে মাথা অবধি একবার দেখে বলে, ইউ আর সো পেট্টি ডার্লিং, এফ ইউ। মায়া এমন তার দিকে চোখ বড় বড় করে তাকায় সবাই। জ্যাক, হোয়াট? তুমি কি বললে? আমেরিকায় থাকেন, ইংলিশ বোঝেন না? আমি আপনাকে এফ ইউ বলেছি, মানে দূরে যান, একটু সরে দাঁড়ান। মায়ার এমন কথায় আরিফ মনে মনে রিককে ধন্যবাদ দেয়। রিক, এফ ইউ। রিক এফ ইউ এর মানেটা ভালোই বুঝিয়েছে মায়াকে। মায়া ভুল বললেও জ্যাককে সঠিক কথাটাই বলেছে। জ্যাক বলল, আমাদের ভুয়া প্রফেসরের বউ ইংলিশ কম পারবে, এটাই তো স্বাভাবিক। প্রফেসর, আপনার বউটা অনেক সুন্দর, সাবধানে রাখবেন। আজকে রেসের জন্য তৈরি হন। আজকে রেসে আপনি আমাকে হারাতে পারলে আমি সবটা ছেড়ে দেব। আর যদি তুই হারিস, তুই ওই পেন ড্রাইভ আমাকে দিয়ে দিবি। রিক আরিফকে মানা করতে থাকে জ্যাকের কথা না মানতে, কিন্তু জ্যাক রিকের কথা না শুনে বললেও, আমি রাজি। ওকে বেস্টু, হারার জন্য রেডি হও। বলে জ্যাক চলে গেল সেখান থেকে, সাথে তার দলবল। রিক বলল, পাগল তুই? তুই এই রেস কিভাবে জিতবি, তাও মায়াকে নিয়ে? মায়াকে নিয়ে তুই রাইড করবি? দ্যাটস গুড আইডিয়া। মায়া আবার বাইকের কথা শুনে তার চোখ কপালে উঠে যায়। সে কিছুতেই বাইকে উঠবে না। এই না না, আমি আর বাইকে উঠবো না। আরিফ বলল, তাহলে তুই এখানে কার সাথে থাকবি? তুই রিকের বাইকে যাবি, ও বাইক ধীরে রাইড করবে, ওকে? না না, আমি বাইকে উঠবো না। আমি এখানে এলিজাবেথ আপুর সাথে থাকি, আপু তো অনেক ভালো। রিক মায়ার কথার জবাবে বাঁকা হেসে বলে, তুমি ওকে চেনো? ওর মতো সাইকো মেয়ে আমি দুইটো দেখিনি। এতক্ষণ ওর সাথে থাকার পরে যে তুমি জিন্দা আসো, আলহামদুলিল্লাহ বলো। আবার তুমি ওর সাথে একা থাকতে চাও? তোমাকে মারতে ওর এক সেকেন্ডও ভাবতে হবে না। মায়া তো মুসিবতে পড়ে যায়, ডাঙ্গায় ভাগ আর নদীতে কুমির, এখন সে কোনটার দিকে যায়? আরিফ বলল, আমি বলছি তো রিক ধীরে বাইক রাইড করবে, তুই ওর সাথে যা। নতুন একটি দিনের সূচনা। সেন্টামনির কাঁচের দেয়াল ভেদ করে সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে মায়ার রুমে। সূর্যের কিরণ মায়ের মুখে এসে পড়তেই ঘুম ভেঙে যায় মায়ার। চোখ খুলে আফসা আফসা দেখতে পায় তার সামনে দুটি মানব মূর্তির মতো বসে আছে। মায়া ভালো মতে চোখ খুলে দেখে মানব মূর্তি দুটি আরিফ ও রিক। গত রাতে রেস আরিফ জিতেছিল। রিক এত ধীরে রাইড করার পরেও
রেসের শেষ লাইনে এসে মায়া সেন্সলেস হয়ে যায়। পরে তাকে সেন্ট্রোমনিতে নিয়ে আসা হয়। মায়ার ঘুম ভাঙছে দেখে রিক চলে যায় সেই ঘর থেকে। মায়া শোয়া থেকে উঠে বসে। আরিফ রুমের একটি সোফায় বসেছিল। মায়া তাকে দেখে অভিমানী গলায় বলে, আপনি কি কালকে আমাকে মারতে চেয়েছিলেন নাকি? মনে হয়, সোজাসাপটা জবাব দেয় আরিফ। এতে মায়া হতাশ চোখে তাকায়। আরিফ সোফা ছেড়ে উঠে বলে, 20 মিনিটের ভেতর রেডি হয়ে নিচে নাম। কেন? আজকে ভার্সিটিতে যাবি তাই? মায়া ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে বলে, আমি অসুস্থ, আমি আজকে যাব না। হ্যাঁ, এর জন্যই বলছি, পড়াশোনা করলে অসুস্থতা ভালো হয়ে যাবে। তাই জলদি উঠে রেডি হ। বলেই আরে বের হয়ে যায় মায়ার রুম থেকে। মায়া বিরক্তি নিয়ে রেডি হয় ভার্সিটির জন্য। মায়া সেন্টমনির বাহিরে দাঁড়িয়ে আছে। আরিফ নিজের গাড়ি বের করেছে গ্যারেজ থেকে। গাড়ি নিয়ে আরিফ ফিরে আসলে আরিফ গাড়ির গেট খুলে দিয়ে বলে, ওর। মায়া গাড়িতে না উঠে বলে, আপনি না আমাকে আজকে ম্যাপেল বাগানে নিয়ে যান? তো এখন যাবি বাগানে? আমাকে নিয়ে চলুন। এখন না পরে। প্লিজ এখন। নো। প্লিজ। আরিফ আর মানা করতে পারল না। মায়াকে নিয়ে সেন্টমনির পিছনের ম্যাপল বাগানে নিয়ে আসলো। ম্যাপল বাগানে এসে মায়া বেজায় খুশি। পরে থাকা ম্যাপল পাতাগুলো হাতে নিয়ে দেখছে। অনেকটা সময় পার হওয়ার পর আরিফ মায়াকে যাওয়ার জন্য তাড়া দেয়। মায়া চল এখন। আর 1 মিনিট। মায়া নিজের ফোন বের করে ম্যাপল বাগানের একটি ছবি তুলে এরপর এরপর উঠে দাঁড়ায় আরিফের বরাবর। তাদের ঠিক উপরে একটি ম্যাপল পাতা পড়ছিল। মায়া সেটা ধরার আগেই আরিফ সেটা ধরে ফেলে। চলবে।